সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছি। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি সন্দীপ ব্যানার্জি, সহকারী শিক্ষক, পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় খুলনার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমরা সেই চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকতায় আজ আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটা আমরা শিখব। অর্থাৎ আজ আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, সেটাই আমরা শুরু করব। তো আশা করি তোমরা তোমাদের প্রয়োজনীয় কাগজ কলম বা অন্যান্য উপকরণ তোমরা নিয়ে বসে আছো, আমার ক্লাসের অপেক্ষায় আছো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো, এখানে আমি দুইটা স্ট্রাকচার লিখেছি আগে, যে সেই দুইটা স্ট্রাকচার কি, যে এভি, এনটি, মূল ভার্ব, বাকি সব চিহ্ন। আবার এইখানে আরেকটি স্ট্রাকচার আমি লিখেছি, সেটা হচ্ছে ডাব্লিউএস, এভি, এনটি, মূল ভার্ব, বাকি সব চিহ্ন। অর্থাৎ সাধারণত দেখা যায় যে আমরা সাধারণভাবে দেখি যে আমরা যে জাতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো করে থাকি, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিন্তু এই দুইটা স্ট্রাকচারের মধ্যেই পড়ে বেশিরভাগ। আর দুটো একটা আছে একটু একটু যেগুলো একটু এক্সেপশনাল বা ভিন্নধর্মী হতে পারে, সেগুলো ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ, অর্থাৎ কত বলা যায় যে 90% ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এই দুইটা স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই যে এভি, এখানে এভি বলতে বোঝাতে চেয়েছি আমি অক্সিলারি ভার্ব, এনটি বলতে আমি নটটাকে মিন করেছি, আর মূল ভার্ব তো মূল ভার্ব, বাকি সব চিহ্ন। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই এনটি, নট, এইটাকে দেখো আমি এখানে আবদ্ধ করে দিয়েছি। এই এনটিটাকে দুইটা প্যারেনথেসিস বা ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করে দিয়েছি। এই আবদ্ধ করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এটা সব সময় আমাদের প্রয়োজন হবে না। এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে, কিন্তু এই ডাব্লিউএস যুক্তটাও আছে, আবার ডাব্লিউএস বিহীনটাতেও আছে। অর্থাৎ এই এনটিটা আমাদের সর্বদা প্রয়োজন হবে না, আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এটা নিব। এখন প্রশ্ন হচ্ছে যে এই এনটিটা আমাদের কখন প্রয়োজন হবে, তাই না? যে এনটিটা আমাদের আসলে কখন প্রয়োজন হবে। হ্যাঁ, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি সেটা হতে পারে অ্যাফার্মেটিভ, হতে পারে নেগেটিভ। যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভ করতে যাচ্ছি, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাটটি আমাদের হতে পারে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ। তো আমরা এই এনটিটা তখনই ব্যবহার করব যদি আমাদের স্টেটমেন্ট বা মেইন সেন্টেন্সটি যদি দেখি আমরা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তাহলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই এই এনটিটা ব্যবহার করব। ঠিক আছে? আর যদি দেখি যে না, আমাদের মেইন স্টেটমেন্ট বা মেইন সেন্টেন্সটি আমাদের নেগেটিভ ফর্মে আছে, সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, তখন আমরা এই এনটিটা আর ব্যবহার করব না, এটাকে আমরা স্কিপ করে চলে যাব। তো আমরা এটা যদি স্কিপ করে চলে গেলে, তাহলে পরে যেটা আছে, যেগুলো আছে সেভাবেই বসে যাবে। তো আশা করি তোমরা এই স্ট্রাকচার দুইটা উঠিয়ে নিয়েছো, এবং তোমরা কি বলে যে পরবর্তীতে আমি যখন তোমাদেরকে করাবো তখন তোমাদের কাছে এটা আরও বেশি সহজ মনে হবে। সুতরাং দুশ্চিন্তা করার কোনো কিছুই নাই। তো আমরা সবাই অত্যন্ত হাসি আনন্দের মধ্যে দিয়েই আমরা শিখে ফেলবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো, এইখানে আমি লিখেছি এভি। এভি মানে অক্সিলারি ভার্ব। এভি অক্সিলারি ভার্ব। আবার এখানে ডাব্লিউএস বলতে আমাদের যে ডাব্লিউএস কিছু ওয়ার্ড আছে, যেমন হোয়াট, হাউ, হোয়েন, হুম, হুজ, হোয়ার ইত্যাদি। তো এইখানে তার কিছু কিছু বসবে, এখানে সেই ডাব্লিউএসটি আমি বসিয়েছি। এবং যে এভি বলতে আমি অক্সিলারি ভার্ব বলতে আমি যেগুলো বুঝিয়েছি, আমি এখানে একটু চার্টে দিয়ে দিচ্ছি, আমি একটু লিখে দিচ্ছি, প্লিজ তোমরা একটু নোট করে নাও আমাদের সেই অক্সিলারি ভার্বগুলো। অক্সিলারি ভার্ব, দেখো এখানে অক্সিলারি ভার্ব, সকল প্রকার ভার্ব কিন্তু এখানে চলে আসছে, মোডাল সহ, প্রাইমারি সহ, ওই যে মোডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, সেকেন্ডারি অক্সিলারি সব, ঠিক আছে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, সবগুলো এখানে চলে আসছে। আমি একটু দিয়ে এখানে তোমরা একটু লিখে নাও প্লিজ। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, has, had,
ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, would, need, must, dare, or to। অর্থাৎ এখানে আমরা এই যে চার্টটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি লিখছি, am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, should, will, would, need, must, dare, or to। এই ভার্বগুলো যদি আমাদের থাকে তাহলেই সেটাকে আমরা তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখো এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা এই ভার্বগুলো এই যেখানে আমাদের এভি ব্যবহার করতে বলছে আমরা সেখানে আমরা এই ভার্বগুলো ব্যবহার করব। কিন্তু আমরা কি ইচ্ছামতো ব্যবহার করতে পারবো? নো, এই ভার্বগুলো যদি ওই স্টেটমেন্ট বা ওই সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু এই ভার্বগুলো আমরা আনবো। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো কারণে এই ভার্বগুলো না থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, তাহলে আমাদের এটা আমরা একটু দেখে নেই যে কোনো কারণে আমাদের চার্টে, আমাদের সেন্টেন্সে বা আমাদের স্টেটমেন্টের মধ্যে এই ভার্বগুলো নাই, তখন আমরা কি করব? আর এই অক্সিলারি ভার্ব যখন থাকবে না তখন আমরা আনবো অক্সিলারি ভার্ব এখানে না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি আনবো? ডু, ডাজ আর ডিড হবে। তার মধ্যে এই ডু ডাজ হবে জানি আমরা কি প্রেজেন্ট টেন্সে, আর ডিড হবে কোন টেন্সে? পাস্ট টেন্সে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো অক্সিলারি ভার্ব যখন আমাদের থাকবে তখন তো আমরা এই ভার্বটি ব্যবহার করে দিব, কিন্তু যখন দেখবো যে কোনো স্টেটমেন্টে অক্সিলারি ভার্বটা নাই তখন আমরা কি করব? এই ডু অথবা ডাজ আর অথবা ডিড ব্যবহার করব। যদি দেখি আমরা স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ডু অথবা ডাজ, আর পাস্ট টেন্সে থাকলে ডিড। এখন ডু আর ডাজ কোথায় বসে এটাও আমরা জানি, তারপর আরেকবার বলে দিচ্ছি যে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে ডাজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হইলে তাহলে বসবে ডু। এটা মনে রাখতে পারো, অথবা আরেকটা মনে রাখতে পারো যে আই, উই, ইউ, দে এবং অনেকজন কর্তা। ঠিক আছে, আই, উই, ইউ, দে এবং অনেকজন কর্তা হইলে তখন ডু বসবে, বাকি সব ডাজ বসবে। 31 আমি যখন তোমাদের ট্যাগ কোশ্চেন করাই ক্লাসে তখন একটা থিওরি দিয়ে 31 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা 30 সাবজেক্টের মান যদি 31 বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা অবশ্যই সেখানে ডাজ ব্যবহার করব, না হলে ডু ব্যবহার করব। এটা প্রেজেন্ট টেন্সের একটা রুল, আর পাস্ট টেন্সের গতানুগতিক সবার বেলায় একই, সেটা হচ্ছে ডিড। তো সেক্ষেত্রে এটা আমরা জানলাম এতক্ষণ যে আসলে বেসিক জিনিসটা কি। এবার আমরা এক এক করে নিয়মে চলে আসি। তো আশা করি তোমরা এগুলো উঠায় নিয়েছো। তোমরা এবার চলো যে এক এক করে আমরা নিয়মটা দেখি। যেমন দেখো আমি এখানে যদি একটি বাক্য লিখি যে হি ইজ মাই টিচার, হি ইজ মাই টিচার, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? আমাদেরকে আগে এটা যে হয় ডাব্লিউএইচে পড়বে অথবা কি বলে যে ওই কি বলে প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে অথবা প্রথমে ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে। তো এখানে আমাদের কখন ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে আর কখন অক্সিলারি দিয়ে শুরু হবে সেই নিয়মগুলো আমরা জানবো। দুইটা থেকে তিনটা জায়গায় ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে, বাকি সকল জায়গাতেই আমার কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে অর্থাৎ এভি দিয়ে শুরু হবে। এটাও সেই এভির মধ্যে
তো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, আমাদের সেই অক্সিলারি ভার্ব কিন্তু বেঁধে গেছে, আমাদের সেই চার্টের am is are was are তার মধ্যে বেঁধে গেছে। তাহলে চোখ বন্ধ করে ওই ভার্বটা আমরা আগে দিব। দেওয়ার পরে কি বলেছিলাম, অক্সিলারি ভার্বের পরে কি দিয়েছিলাম, এনটি। এখন এখানে পুরো স্টেটমেন্টটা আমরা কোন দেখতে পাচ্ছি, আমরা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ। তাহলে কি বলেছিলাম, যদি আমরা স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ পাই তাহলে অবশ্যই ইন্টারোগেটিভটি আমাদের নট ব্যবহার করতে হবে। আর যদি এখানে স্টেটমেন্টে নট বা নেগেটিভ হয় তাহলে আর এখানে এই উত্তরে অর্থাৎ ইন্টারোগেটিভে আর নট হবে না, সেটা অ্যাফার্মেটিভ ফর্মে হয়ে যাবে। তাহলে এখানে অ্যাফার্মেটিভ ফর্ম আছে, আমরা নেগেটিভ করব, ওই নট যোগ করব। তাহলে ইজেন্ট তারপরে কি সাবজেক্ট, তারপরে ইজেন্ট হি মাই টিচার, ঠিক আছে। এখানে আমরা কি করব, ইজেন্ট হি মাই টিচার, তার মানে হি ইজ মাই টিচার। দেখো আমি ওই যে আগের যে নিয়মটা একটু দেখিয়েছিলাম, এখানে তোমাদের এখানে আমি একটু আরেকটু ব্যাখ্যায় যাই, তোমাদের একটু খটকা থেকে যাবে। এভি প্লাস কি বলেছিলাম, এনটি প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি সব প্লাস চিহ্ন। এখন এইখানে যে কখনো কখনো এই যে যেমন এই সেন্টেন্সে আমরা তো এখানে অক্সিলারি ভার্বের চার্টে পেয়ে গেছি, আমাদের কিন্তু কোনো মূল ভার্ব নাই। তাহলে আমার এই সাবজেক্টের পরে এই যে মূল ভার্ব কথাটা, এটা তো আমার এখানে নাই, সুতরাং আমার এখানে অমিট থাকবে, আমি ব্যবহার করব না। যদি আমার স্টেটমেন্টে মূল ভার্ব থাকে আবার অক্সিলারি ভার্বও থাকে তাহলে আমি এটা করব, আর যদি না থাকে তাহলে করব না, ঠিক আছে। অর্থাৎ এখানে এই ইজটাই মেইন ভার্বের কাজ করছে, আবার এই ইজটাই বেঁধে গেছে আবার অক্সিলারি ভার্বের মধ্যে। এখানে কিন্তু নিঃসন্দেহে ইজটা মেইন ভার্বের কাজ করছে, ঠিক আছে। ওকে, এবার আমরা পরের উদাহরণে যাই। তাহলে পরের উদাহরণে যাই আমরা, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। দেখো পরে যদি আমি এরকম দেই যে we went to market, we went to market, এটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অক্সিলারি ভার্বের চার্ট থেকে আমরা প্রথমে স্ক্যান করি, আমরা স্ক্যান করে দেখতে পেলাম যে আমাদের যে অক্সিলারি ভার্বের চার্ট দিয়েছি সেখান থেকে আমরা কোনো ভার্ব এখানে দেখতে পাচ্ছি না। তাহলে তখনই তোমাদের মনে পড়বে যে স্যার বলেছিলেন যে যখনই থাকবে না তখন ডু ডাজ ডিডকে কল করতে হবে। তো ডুকে কল করব না ডাজকে না ডিডকে, এটা নির্ভর করবে আমার কিসের উপরে, টেন্সের উপরে, রাইট। তো এইটা আমাদের স্টেটমেন্টটা উই ওয়েন্ট টু মার্কেট, এটা আমাদের কোন টেন্সে পড়েছে, এটা নিঃসন্দেহে পাস্ট টেন্সে পড়েছে। তাহলে আমরা কাকে কল করব, ডুকে, ডাজকে নাকি ডিডকে? কাকে? অবশ্যই ডিডকে, হ্যাঁ। তাহলে আমরা এই ডিডকে কল করলাম, এই ডিড বসিয়ে দিলাম। তারপরে এটা কি আছে, এটা কিন্তু অ্যাফার্মেটিভে আছে, পুরো স্টেটমেন্টটা কিসে আছে, অ্যাফার্মেটিভে। তাহলে অবশ্যই এখানে এনটিটা বসবে, ডিডেন্ট, তারপরে কি বসবে, সাবজেক্ট উই, তারপরে মূল ভার্ব, মূল ভার্ব কি আছে এখানে, ওয়েন্ট। কিন্তু আমরা আগে ট্রান্সফরমেশনে আমরা কিন্তু শিখেছি অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাওয়ার সময় যে আমরা ডু ডাজ ডিডের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। তাহলে উই ডিডেন্ট উই, ওয়েন্টের বেস কি হবে, গো, তারপরে টু, তারপরে মার্কেট, শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে ভুল করবে না, ঠিক আছে। ডিডেন্ট উই গো টু মার্কেট, এটা হলো। আচ্ছা আমরা একটা নেগেটিভ ফর্মুলার একটা করে দেখি, তাহলে কি হয়, যেমন দে হ্যাড নট প্লেড ফুটবল, দে হ্যাড নট প্লেড ফুটবল, they had not played ফুটবল। তাহলে এটা কি হবে, আমার কিন্তু ওই যে অক্সিলারি ভার্ব বেড়ে গেছে, সে অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড, তার মধ্যে হ্যাড, তাহলে কি হবে হ্যাড। এরপর কি আমি কি এনটি দিব না, কেন দিব না, হ্যাঁ এই যে এখানে কি আছে নট, এটা নেগেটিভ প্রকাশ করছে, সুতরাং আমার এখানে এনটি আর ব্যবহার করা যাবে না। তাহলে ওটা স্কিপ করে পরের সাবজেক্টে চলে যাও, তাহলে কি হবে, হ্যাড দে প্লেড
ফুটবল। দেখো এখানে কিন্তু প্লেট বসছে, এখানেও কিন্তু প্লেট বসছে, কারণ কি? কারণ এখানে হ্যাড আছে। এটাও পাস্ট পারফেক্টে ছিল, এটাও কিন্তু পাস্ট পারফেক্টেই আছে। এই হ্যাডের পরে জানি সবসময় ভার্বের ভিতরেই বসে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে এনজয় করছো এবং সবাই বুঝতে পারছো। তো এবার আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাই। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে, নেভারের পরিবর্তে হবে এভার। এভার অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার। আচ্ছা, নেভার থাকলে, আচ্ছা যদি নাথিং থাকে, নাথিং থাকলে হবে এনি থিং। আর যদি নো থাকে তাহলে হবে শুধু এনি। অর্থাৎ এইখানে এই যে নেভার থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে তার পরিবর্তে ইন্টারোগেটিভে হবে এভার। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় তার পরিবর্তে হবে এনিথিং। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নো কথাটি থাকে, নট নয় কিন্তু নো কথাটি থাকে, এই নো শব্দটি থাকে, তাহলে তাকে ইন্টারোগেটিভ করার সময় নো এর পরিবর্তে হবে এনি। আর বাকি নিয়ম কিন্তু ওই যে আগের যে আমরা বেসিক রুল করেছি সেই বেসিক রুলের মধ্যে। আমরা যদি একটা উদাহরণ করি, দেখি আমরা এখানে একটা উদাহরণ করে, যেমন আমি এখানে দিলাম দেয়ার ইজ নো room, there is no room in the bench। তাহলে এখানে দেখো এই নো থাকলে নো এর জায়গায় এনি ব্যবহার করা হয়। আবার আরেকটা নিয়ম আছে, আমরা পরে করব, পরে না এখনই বলে দিচ্ছি, যে দেয়ার ইজ নো থাকলে তার পরিবর্তে বসে ইজ দেয়ার এনি। ইজ দেয়ার এনি। তাহলে এখানে আমরা দুইভাবে করতে পারি। দেয়ার ইজ নো এর পরিবর্তে ইজ দেয়ার এনি ব্যবহার করা হয় সবসময়, যেখানেই দেয়ার ইজ নো থাকবে সেখানেই ইজ দেয়ার এনি। ওকে, যদি দেয়ার ওয়াজ নো থাকতো তাহলে ওয়াজ দেয়ার এনি, এরকম। ওকে, তো এখানে আমরা ধরে নিচ্ছি না, এই যে এখানে অক্সিলারি ভার্ব কিন্তু আছে, কি সেটা ইজ, বসালাম সেই ইজ। তারপরে প্রথম সাবজেক্ট কি আছে, দেয়ার, টিএইচি আর ই। এটা যেহেতু নেগেটিভ আছে, এখানে তো আর এনটি এর প্রয়োজন নাই, ইজ দেয়ার। এবার নো এর পরিবর্তে কি বসবে, এনি, তারপরে বাকি সব, এনি রুম ইন দা বেঞ্চ। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে প্রত্যেকটা নিয়মের এক একটা উদাহরণ দেখলে সেটা মনে থাকবে ভালো। আমরা যদি নেভার দিয়ে যেমন দেখি যে আই নেভার স্মোক, আই নেভার স্মোক, তাহলে এটা কি হচ্ছে, যে আই নেভার স্মোক, অবশ্যই এটা হবে নেভারের নিয়মে পড়েছে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড আনতে হবে। তো এটা কোন টেন্সে আছে, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সের সাবজেক্টটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর? নো, এখানে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা ফার্স্ট পারসন। তাহলে কি কাকে কল করতে হবে, ডুকে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজকে কল করব প্রেজেন্ট টেন্সে, বাকি সব জায়গায় ডু হবে। তাহলে এটা হবে ডু, এনটি হবে না, কেন, এই যে নেভার, নাথিং, নো, এই কথাগুলো কিন্তু নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করতে ব্যবহৃত হয়, সুতরাং এটা নেগেটিভ সেন্সে বা এই সেন্টেন্সটি নেগেটিভে আছে, যার জন্য আমরা এখানে আর এনটি দিয়ে সেটা আবার ডাবল নেগেটিভ করব না। তাহলে হবে কি, এখানে ডু, তারপরে সাবজেক্ট দাও আই, এবার এই নেভারের পরিবর্তে এভার স্মোক। এই যে অত্যন্ত সহজ, ডু আই এভার স্মোক, ডু আই এভার স্মোক, আই নেভার স্মোক। আমি কখনোই ধূমপান করি না। আর ডু আই এভার স্মোক, আমি কি কখনো ধূমপান করি? ওকে, আচ্ছা আমরা এবার নেভার গেল, এবার নাথিং এর একটা উদাহরণ দিই। হ্যাঁ, এরকম যদি দেই যে হি হ্যাজ নাথিং টু সে, হি হ্যাজ নাথিং টু সে, তাহলে এখানে কি হবে,
দেখো এখানে অক্সিলারি ভার্ব বেঁধে গেছে, কি সেটা হ্যাজ, তো বসাই দাও সেই হ্যাজ, তাহলে হ্যাজ, তারপর সাবজেক্ট হি, এনটি তো হবে না, নাথিং এর জায়গায় এনিথিং, হ্যাজ এনিথিং, বাকি সব টু সে, শেষে চিহ্ন। কত সহজ, কত সিম্পল, দেখছো যে হি হ্যাজ নাথিং টু সে, হ্যাজ হি এনিথিং টু সে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা নতুন আরেকটি নিয়ম করি, তো চলো আমরা নতুন নিয়মটা এনজয় করি। এভরি বডি এভরিওয়ান অল থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা ওয়াল এর কোনো একটি থাকে, তাকে আমরা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি সেই WH এর নিয়মে চলে যাবে। তখন স্ট্রাকচারটা দাঁড়াবে এই যে হু, ঠিক আছে, এই যে ব্যক্তি বোঝায় যেহেতু হু, তারপরে কি মনে আছে, এভি প্লাস এনটি প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস মানে বাকি সব প্লাস চিহ্ন, এটুকু পড়বে। এটা আমরা আগে দেখে আসছি, তো আমরা একটু সেখানে যে আমরা একটা উদাহরণ দিই, তাহলে এটা বিষয়টা বুঝতে পারবো। আমরা যদি একটা উদাহরণ দিই, এখানে এক্সাম্পল দিলাম যে everyone knows it, everyone knows it। দেখো তাহলে এখানে কি বলেছে, এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে হু, তারপরে এভি, তারপরে এনটি, তারপরে মূল ভার্ব। এনটি বসানো দেখো আমি কিন্তু বারবারই দিয়েছি এখানে যে ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা এখানে আমরা ব্র্যাকেটটা দিব না, এখানে ব্র্যাকেটটা এই কারণেই দিব না যে এখানে হবেই না, কারণ এখানে সব অ্যাফার্মেটিভ, সুতরাং এখানে এনটি হবে। এর পরেরটায় আসছি। আচ্ছা তাহলে এখানে কি হবে, আমাদের প্রথমে হবে হু, প্রথমে কি বসলো, হু বসলো, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে, অক্সিলারি ভার্ব। আচ্ছা এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকে এটা জানে। আচ্ছা এখানে এই যে অক্সিলারি ভার্ব কি আছে আমাদের, না নাই, তাহলে না থাকলে কি বলেছিলাম, ডু ডাজ ডিডকে কল করতে হবে। তো ডু ডাজ ডিডকে কল করলে তার আগে দেখতে হবে আমাদের সেন্টেন্সটি কোন টেন্সে আছে। তো সেন্টেন্সটা এখানে কোন টেন্সে আছে, এভরিওয়ান নোজ ইট, প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ বসে, যেহেতু এখানে এভরিওয়ান নোজ, সুতরাং তার পরিবর্তে হুটা বসছে, সুতরাং এখানে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে, ডাজ। বসাও সেই ডাজ, বসিয়ে দিলাম সেই ডাজ। আচ্ছা এবার এখানে কি বলছে, আমাকে এনটি দিতে হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে অবশ্যই এনটি দিতে হবে, তো হু ডাজেন্ট। তারপরে কি মূল ভার্ব, মূল ভার্ব কি আছে এখানে, নো, নো, তারপরে বাকি সব এক্সটেনশন বা বাকি সব, তারপরে চিহ্ন। দেখো এখানে নোজ আছে আর এখানে নো হলো, কারণ ডু ডাজ ডিডের পরে সর্বদা ভার্বের বেস বসে। এটা এই কথাটা আগেও বলেছি, এই যে এখনও আরেকবার বলে দিলাম, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার আরেকটি উদাহরণে চলে যাই। এবার ঠিক ওই নেগেটিভ ফর্মটি নো বডি অথবা নো ওয়ান অথবা নান থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি, নো ওয়ান, নান, এগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে থাকে, তাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে এর পরিবর্তে কি বসবে, ওই একই স্ট্রাকচার, কি ওই সেই একই স্ট্রাকচার, অর্থাৎ প্রথমে বসবে হু, তারপরে এভি প্লাস কি বসবে, মূল ভার্ব প্লাস বাকি সব প্লাস নোট অফ ইন্টারোগেশন। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটা স্ট্রাকচার অনুযায়ী একটা উদাহরণ করি তাহলে আরও বেশি সুবিধা হবে। যেমন আমি এখানে দিলাম
nobody will help a liar. nobody will help a liar, যে কেউ মিথ্যাবাদীকে সাহায্য করবে না। তাহলে এটা কি হবে? হ্যাঁ, আমার আগেই তোমরা করে ফেলছো, আমার পূর্ণ বিশ্বাস। হু, এবার এন্টি অক্সিলারি ভার্ব কি আছে? এই যে সেই উইল বেঁধে গেছে আমার, উইল হেল্প এ লায়ার, এই চিহ্ন। হু উইল হেল্প এ লায়ার, হু উইল হেল্প আ লায়ার, কে একজন মিথ্যাবাদীকে সাহায্য করবে? দ্যাট মিন্স নোবডি উইল হেল্প আ লায়ার। দেখো আমাদের যে এবার যে আমরা উদাহরণটি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এভরি এর পরে যদি নাউন থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে এভরি এবং তারপরে কি থাকবে? নাউন থাকলে স্ট্রাকচারটা দেখতে একটু বড় হবে কিন্তু করতে অত্যন্ত সহজ। আমরা একটু দেখে নেই, আমরা আগে একটা উদাহরণ দেই, তারপরে আমরা সেটার এক্সপ্লানেশন যাব। ওকে, তো এখানে আমরা দিলাম এই যে গতানুগতিক একটা উদাহরণ দিই। এভরি ম্যান WISHES wishes to be happy. Every man wishes to be happy. দেখো আগের বার কিন্তু আমরা এভরি দিয়ে করেছি, কিন্তু সেখানে কিন্তু আমি কিন্তু এভরির পরে নাউন দেইনি, আমি কিন্তু সেখানে বলেছিলাম এভরি বডি, এভরি ওয়ান আর ওয়াল, এটা থাকলে আমাদেরকে সেই WH এ ফিরে যেতে হবে, WH এর নিয়ম অনুযায়ী করতে হবে। আর তারপরে করলাম নোবডি, নো ওয়ান, নান, এটা থাকলেও আমাদেরকে কি করতে হবে? সেই WH করতে হবে। এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এভরি এর পরে যদি নাউন থাকে তখন আমার যে নিয়মটা হবে, তো আগে আমরা উত্তরটা করে আসি, তারপরে আমরা সেই নিয়মের দিকে যাব। ঠিক আছে, আমরা তখন নিয়মের দিকে যাব। তো এখানে যে এভরি থাকলে উত্তর করার সময় হবে ইজ দেয়ার এনি man who doesn't wish to be happy? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এর উত্তরটা কি দাঁড়ালো? যে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি? এমন কোনো ব্যক্তি আছে যে সুখী হতে চায় না? এরকম যে এমন কোনো ব্যক্তি আছে যে সুখী হতে চায় না। তো দেখো এবার কিভাবে হলো, আমরা এটা কি করব? আমাদের প্রথমে এই এভরি এর পরে নাউন থাকলে, এই এভরি এর পরে যখন নাউন থাকবে তখন আমরা কি করব? প্রথমে আনবো ইজ দেয়ার এনি, প্রথমে আসবে ইজ দেয়ার এনি, তারপরে এভরি এর পরের শব্দ, এভরি এর কি পরের শব্দ প্লাস হু প্লাস এভি প্লাস এনটি প্লাস মূল ভার্ব প্লাস বাকি সব প্লাস চিহ্ন। দেখো দেখে মনে হচ্ছে অনেক বড় স্ট্রাকচার, কিন্তু না, অত্যন্ত সহজ এবং মনে রাখার মতো একটি স্ট্রাকচার। তো আমরা যদি এটা একটু লক্ষ্য করি যে এখানে কি বলছে যে এভরি এর পরে যদি নাউন থাকে তখন আমার এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হবে, অর্থাৎ এখানে প্রথমে হবে ইজ দেয়ার এনি, তারপরে এভরি এর পরের শব্দ। আমরা করছিলাম যে অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন কি বলে ওটাকে নেগেটিভ গেছিলাম,
নেগেটিভ করছিলাম তখন আমাদের এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো করেছিলাম না, মনে আছে? এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সেই দেয়ার ইজ নোকে আবার যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হয়ে যাচ্ছে? ইজ দেয়ার এনি। তো এখানেও সেই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। তো এভরি এই যে পরিবর্তে বসলো ইজ দেয়ার এনি, এভরির পরিবর্তে কি বসলো? ইজ দেয়ার এনি। এই যে এই সেই এভরির পরিবর্তে বসলো ইজ দেয়ার এনি। তারপরে কি বলছে যে এভরি এর পরের শব্দ, এভরি এর পরে কোন শব্দটি আছে? ম্যান। এই সেই বসে গেছে সেই ম্যান। তারপর নিয়ম অনুসারে কি বসবে? যেহেতু ইন্টারোগেটিভ করতে হবে সেই হু বসে গেল। আচ্ছা, তারপরে কি বলছে? অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি। আচ্ছা, অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড নিড মাস্ট ডেয়ার, সেগুলো কি আছে? কোনোটাই নাই। তাহলে আমাদেরকে কাকে আনতে হবে বা কাকে স্মরণ করতে হবে? ডু, ডাজ অথবা ডিডকে স্মরণ করতে হবে। তো আমরা এখানে স্টেটমেন্টটি দেখতে পেলাম যে প্রেজেন্টে আছে, তাহলে আমরা কাকে স্মরণ করব? ডু বা ডাজকে। তো যেহেতু এখানে ম্যান আছে, একজনকে বোঝাচ্ছে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ডাজকে কল করতে হবে, যেহেতু ডাজ ম্যানটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এইবার সে কি বসলো? হু বসলো। তারপর অক্সিলারি ভার্ব এভি, তাহলে এই যে সেই ডাজ, এই যে ডাজ বসে গেল এবং আমার এনটি বসলো। যেহেতু এই বাক্যটি কিসে আছে? অ্যাফার্মেটিভে আছে, এনটি বসে গেল। এই এনটি বসে গেল, ডাজেন্ট। তারপরে মূল ভার্ব উইশ, এই সেই উইশ, এই যে উইশ, এই যে উইশ বসে গেল। তারপরে বাকি সব কি আছে? টু বি হ্যাপি, এই সেই টু বি হ্যাপি। দেখো এখানে উইশেস আছে আর এখানে উইশ, কেন বলো তো? কেন? হ্যাঁ, রাইট, কেননা ডু ডাজ ডিডের পরে সর্বদা ভার্বের বেজ ফর্ম বসে, এই জন্য ডাজের পরে আর এস বা ইএস হবে না, একেবারে মূলটাই বসাতে হবে। তো আশা করি বন্ধুরা তোমরা এটা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো এবং আমি এটা কিছু সময় রেখে দিচ্ছি, প্লিজ তোমরা একটু দেখে নাও, যেহেতু স্ট্রাকচারটা একটু বড়। তো সমস্যা নাই, তোমরা সহসায় বুঝতে পারবে, পরে ভিডিও টেনে টেনেও তোমরা তোমাদের মতো করে দেখতে পারবে, কোনো সমস্যা নাই। আর সমস্যা হলে আমি তো আছি, আমাকে অবশ্যই ইনফর্ম করবে। আমরা কি করেছি? নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, নো থাকলে এনি করেছি। কিন্তু এখন করব যে নাথিং বাট থাকলে কি করব? নাথিং বাট থাকলে আমরা কি করব? তো দেখি এখানে যে নাথিং বাট থাকলে কি করব। নাথিং বাট থাকলে আমরা একটা উদাহরণ দেখি আগে। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট আ নেম। তো এখানে কি বলছে যে বন্ধুত্ব আসলে নাম ছাড়াই কোনো কিছু নয়। তো এর উত্তরটা দেখো, তারপর তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম, যে বন্ধুত্ব নাম ছাড়া আর কি? বন্ধুত্ব নাম ছাড়া আর কি? দেখো এই ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এরকম যখন আসবে তখন আমাকে কি ব্যবহার করতে হবে? হোয়াট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হোয়াট ব্যবহার করতে হবে। তারপরে এই যে ভার্বটা আছে সেই ভার্বটা বসে যাবে। প্রথমে কি ব্যবহার করব আমরা? এরপর যে হোয়াট, তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা, ঠিক আছে? তারপরে সাবজেক্টটা বসবে। এবার বাট থেকে শেষ, বাট থেকে এখানে লিখে দিই তোমাদের সুবিধা হবে, বাট থেকে শেষ পর্যন্ত বসে, প্লাস শেষে কি বসবে? চিহ্ন বসবে। যে হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম, বলছে যে বন্ধুত্ব একটা নাম ছাড়া আর কি। দ্যাট মিনস ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথেই ছিলে এবং আমার সাথে থেকেই ক্লাসটি উপভোগ করেছো। আমারও ভুল ত্রুটি হতে পারে, কোথাও হয়তো কথা বেঁধে যেতে পারে, যেহেতু মানুষ মাত্রই ভুল হয়, এটাই স্বাভাবিক। তো কোনো সমস্যা নাই, ভুল হলে তোমাদের চোখে পড়লে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই এই নিয়মগুলোর
চর্চা করবে, তোমাদের বাসাতে চর্চা করবে। আমাদের আগামী ক্লাসে আমরা নতুন আরেকটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা অন্য কোনো, হ্যাঁ এখনও আমাদের আছে ভয়েস চেঞ্জ বাকি আছে, আমাদের কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বাকি আছে। এগুলো আমরা খুব চমৎকারভাবে করব, সেগুলো আরও এনজয়েবল হবে। আই ডু বিলিভ, ঠিক আছে? তো এগুলা আমরা চেষ্টা করব। আর তোমরা জানছো যে সমগ্র দেশ এখন এই লকডাউনে পড়েছে, কঠোর লকডাউনে। তো আমরা অবশ্যই এই সময় মোটেই বিনা প্রয়োজনে ঘুণাক্ষরে বা ভুল করেও আমরা ঘরের বাইরে যাব না, এবং আমরা সর্বদাই স্বাস্থ্য সচেতন হয়ে চলব, স্বাস্থ্য বিধিগুলো মেনে চলব। যদিও বা আমাদের কখনো প্রয়োজন পড়ে বাইরে যাওয়ার জন্য, অবশ্যই আমরা বাইরে যাওয়ার সময় মুখে মাস্ক একটা নয়, পারলে আমরা ডাবল মাস্ক ব্যবহার করব যদি ওয়ান টাইম মাস্ক হয়। আর অবশ্যই আমাদের সকলের কাছে পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার থাকবে, এবং বাইরে থেকে এসে আমরা মানে আমাদের হাত পা মুখ চোখ সব ভালোভাবে আগে সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমরা আমাদের ঘরের অন্যান্য জিনিসপত্র আমরা ধোবো। আর বাইরে থেকে কোনো কিছু কিনে আনলে সেগুলো অবশ্যই আমরা ডিসইনফেক্টেড করে নিব। আমাদের বিভিন্ন ডিসইনফেক্টর স্প্রে আছে, বিভিন্ন স্যানিটাইজার আছে, সেগুলোর মাধ্যমে আমরা স্যানিটাইজ করে নিয়ে ধোবো। তো ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো এই প্রত্যাশা করছি, এবং তোমরা সকলে আমার জন্য দোয়া করো আমিও যেন ভালো থাকি। এই বলেই আমি আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।